চাচ্ছে বেশি। আচ্ছা। জি স্যার, সংবিধান থেকে একদম খুব ডিপ প্রশ্ন করতেছে যে চতুর্থ সংশোধনী এটা কবে আসছে, এটার ব্যাপারে বিস্তারিত বলো। ত্রয়োদশ পঞ্চদশ সংশোধনী গুলা, এগুলো নিয়ে খুব মানে বিস্তারিত ভাবে ধরতেছে। হুম। আমি আসলে একটু আবার স্যার ফৌজদারি কার্যবিধি নিয়েও ধরতেছে অনেক সময়, ধারা টারা। এত ডিপ প্রশ্ন তো কখনো আগে হয়নি। আহ, স্যার, স্যার কোন একটা ট্রান্সলেশন করলে বলে এটা তো সিম্পল সেন্টেন্স, এবার এটাকে একটু কমপ্লেক্স কমপ্লেক্স, করো। কমপ্লেক্স কম্পাউন্ড সব কিছু করতে বলেই তো। আচ্ছা, ওখানে বোর্ড মেম্বার কারা কারা জি আছে স্যার। জানেন? মোটামুটি তথ্য নিয়েছেন? মানে মানে কোনো মহিলা তো শুনলাম একজন আছে, উনিও কি এসপি মনে হয় নাকি? মহিলা তো এসপি আছেই, আগে তো আমজাদ স্যার ছিল, এখন তো মহিলা এসপি হইলো কি যেন, রুবাইত না কি যেন, রুবাইত কি স্যার, যাই হোক। আফ্রিদারও ভাই। আফ্রিতা রুবাই, যাই হোক, নামটাও একটু। স্যার তিনটা বোর্ডে নিচেছে তো। প্রথম হুম। দিকে তো ভাবছিলাম ওই যে রুল নাম্বার অনুযায়ী সিরিয়ালে বোর্ড, এখন এরা ওই প্রত্যেকদিন লটারির মাধ্যমে বোর্ড চেঞ্জ করতেছে। তো কোন বোর্ডে কেমন প্রশ্ন করে ওই প্যাটার্ন ফলো করার আসলে ব্যবস্থা নাই। আর যতদূর শুনছি স্যার, তিনজন পুলিশের থাকে আর তিনজন থাকে সিভিল। তাহলে তো এক হিসেবে ভালোই হলো, কিছুটা বিসিএস ভাইবের মতোই ফলো করতেছে, মানে কে কোন বোর্ডে পড়বে আগে থেকে যে কোনো লিঙ্ক লবিং থাকলেও সেই সুযোগটা কিন্তু এখন কম, নাকি? এই আর কি। তো এখন কথা হলো যে এটা নিয়ে আপনারা সামনে যারা দিবেন একই রকম যে হবে, আপনারা তবু তো সতর্ক হয়ে গেছেন যে কি না কি হবে না হবে, হ্যাঁ। এখন মনে করেন ওই যেহেতু সংবিধান বেশি ধরতেছে, সংবিধান সংস্কারটা কি কি আছে না না আছে, ওই যে তফসিল টফসিল ধরতেছে দেখলাম। তো সব মিলিয়ে এগুলো একটু ট্রান্সলেশন একটু বেশি করে পড়তে হবে আর কি, যা বুঝলাম। ট্রান্সলেশন একটু ভালো করে পড়তে হবে। আর ওই সংবিধানটাও ধরতেছে, নিজের সাবজেক্টও বেশি ধরছে। আজকে তো সাবজেক্ট তো এমনি ধরেই, সব সময় ধরে। সাবজেক্ট নাকি অনেক বেশি, আজকে আমাকে কয়েকজনে ফোন করছে, এর ভিতরেই এই অবস্থা, অনেকের খুব মন খারাপ হয়ে ফোন করছে যে স্যার ভালো হয়নি ভাই, বা সাবজেক্টে চারটা প্রশ্ন করছে, দুইটা পারছে দুইটা পারেনি, এরকম একটা অবস্থা। তো এখন কথা হলো, অনেকেরই আবার ভালো হয়েছে খুব। এখন ভালো মন্দ এগুলো বোঝা বড় দায়। কথা হলো ভাইবাটা চেষ্টা করতে হবে যতটুকু দেয়া যায় আর কি। এখন আহ, সংশোধনীগুলো যেহেতু এভাবে বলতেছে, আমরা সংশোধনীগুলো সিস্টেম করে মুখস্থ করে ফেলেন। তারপর ওই যদি ওই যে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি ধারাগুলো বলে, এইটা আসলেই খুবই মানে এরকম আমি কখনো শুনি নাই। আপনারা দেখছেন অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যারা ভালো ভালো পেজ আছে বর্তমান সময় একটু বেশি ফর্মে আছে, তারা তো দেখবেন যে, আমি তো এমনি প্রথমে আপনাদের কয়েকটা পেজ আমি দিয়েছিলাম, ওই জিডি, তারপর এফআইআর বা অন্য অন্য বিষয় আমি নিজে এমনি ভাইবা প্রশ্ন টশ্ন করিনি, কিন্তু দেখলাম এই বিষয়গুলো কখনোই আসে না বা ধরে না। কিন্তু এবার থেকে তা অবশ্য শুরু হয়েছে। এখন কার কথা বিশ্বাস করবেন বলেন? আর এটা এক হিসেবে ভালোই। হ্যাঁ, যদি এত মানটা উন্নত হয় আপনারা নিজেরা স্যাটিসফাইড থাকবেন যে না, ঠিক আছে। আগে তো 1 মিনিট 2 মিনিটের বেশি রাখতো না, এখন থেকে বোঝা যাচ্ছে যে আপনারা ফেয়ার হবেন, এবং আপনারা যারা ভালো, যারা মোটামুটি ভালো করবেন চেষ্টা করবেন, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনাদের জন্য একটা ভালো লাগ। আমি আমি এইরকমই যদি চলে, সত্যি সত্যি এরকমই যদি চলতে থাকে, তাহলে আপনাদের জন্য এটা অনেক ভালো একটা বিষয়, যে না মানে হতাশ হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, তো এখন। স্যার যত দিন হুম হুম বাড়তেছে একটা একটা করে। হুম হুম। স্যার আমাকে বলেছে যে শান্তি শৃঙ্খলা নিয়ে একটা অনুচ্ছেদ আছে সংবিধানে, এটা কত নম্বর অনুচ্ছেদ? শান্তি শৃঙ্খলা কত নম্বর বলছেন? স্যার আমি তো বলতে পারিনি এটা। তাই এখন খুঁজে পাইছেন কত নম্বর? না, পরে আর খুঁজে খুঁজে পাইনি এখনো। এটা শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছে, না শুধুই শান্তি শৃঙ্খলা?
না, বলেছে যে শান্তি শৃঙ্খলা নিয়ে একটা অনুচ্ছেদ আছে, এটা কত নম্বর অনুচ্ছেদ? তারপর হচ্ছে চতুর্থ সংশোধনী কি, 11তম সংশোধনী কি, এরকম। আচ্ছা, চতুর্থ সংশোধনী এটা পারেননি? স্যার পেরেছি আমি, হচ্ছে প্রথমে আমাকে ধরছে যে অনুচ্ছেদ কয়টি, সংশোধনী কয়টি, এইগুলো পারছি। তারপর ওই চতুর্থ এগুলো, কিন্তু ওই যে শান্তি শৃঙ্খলা এটা পারিনি। না, এটা পারেননি, এটা নর্মাল একটা বিষয়। কথা হলো এটা যে আপনাকে পারতেই হবে এমন না, কিন্তু ওরা ধরছে এটা পারা উচিত এরকম, যে শান্তি শৃঙ্খলার যেহেতু একটা বিষয় পুলিশের, তো সেক্ষেত্রে এটা থাকা উচিত। আপনারা কেউ জানেন শান্তি শৃঙ্খলা কত নম্বর অনুচ্ছেদে? আন্তর্জাতিক শান্তি স্যার নিরাপত্তা, এটা 25। 21 নং অনুচ্ছেদে। না, 25 তো ওই যে আন্তর্জাতিক মানে সম্পর্ক, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা, এটা আর কি আন্তর্জাতিক বিষয় বলি। এমনি শান্তি শৃঙ্খলা 148 বা এরকম কিছু নাকি, ওই যে 140 পরে ওই বিবিধ যে ওইগুলোর থেকে থাকতে পারে মেবি। আর আর তো আমার কোনো জায়গা ঠাওর পাচ্ছি না, আমার কাছে মনে হয় একদম লাস্টের স্যার যে 21 নং অনুচ্ছেদে। 21 নং, ওখানে কি বলা আছে? 21 নং এ ওটা হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। আর ওটার, আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে টাইটেল, ওটার বিশদ বিবরণের মধ্যে আছে শান্তি শৃঙ্খলার বিষয়ে। শান্তি আচ্ছা, এমনি শৃঙ্খলা বজায় সরাসরি রাখা সরাসরি ওগুলোর অনুচ্ছেদ, ব্যাপারে ওটা সরাসরি নাগরিক এবং অনুচ্ছেদ সরকারি আর কর্মচারীদের কর্তব্য। 140 থেকে আপনারা একটু চেক করেন তো, 140 বা 42-এর পরে 42 যে 100 সংবিধান সংশোধনী, 43 থেকে 53, এই 10টার ভিতর সরাসরি কোথাও থাকতে পারে। মানে সরাসরি যদি থাকে এগুলো একটু দেখিয়েন, তাহলে আমার মনে হয় পেয়ে যাবেন। আর কেউ কি ভাইবা দিয়েছেন? আপনাদের ভাইবার এটা একটু বলতে পারেন, কেউ যদি দেন তাহলে প্রথম থেকে একটু বলতে পারেন, এরকম আমরা শুনতে পারি, তাহলে ওই বিষয়টা আর একটু স্পেসিফিক হবে। এমনি তো আমরা দেখি বিভিন্ন ভাইবা টাইবা গ্রুপে, আমাদের যে বড় গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় গ্রুপ। আমি জানি না আসলে বিভিন্ন গ্রুপে তো আর আমি নাই, আপনারা তো আছেন, প্রায় 700-র মতো লোক আপনারা আছেন, এই যে 42তম এসআই যারা পরীক্ষা দিবেন। তো এখানে অনেকে অনেক কিছু শেয়ার করে, মোটামুটি এখান থেকে উপকৃত হচ্ছেন। আপনারা তো এমনি এই ব্যাচে, আমাদের প্রাইভেট ব্যাচে আছেনই, আপনারা তো এ থেকেই শেয়ার করেন। তো এখন এর ভিতর কি একজনই আছেন যে ভাইবা দিয়েছেন, আর কেউ আছেন? আচ্ছা, তাহলে একজনই মনে হয়। আচ্ছা, যে ভাইবা দিয়েছেন একটু আপনি পরিবেশটা বলেন, যে আমরা কিভাবে আসলে ভাইবাটা ভালো করতে পারি, আপনার অভিজ্ঞতা থেকে বলেন কি কি করলেন বা কেমন কি হলো, ওই সব মিলিয়ে আপনি ওভারঅল 2-3 মিনিট কথা বলেন একটু। স্যার প্রথমে হচ্ছে আমাদের 10 জন করে নিয়ে গেছিল উপরে, যে তিনটা বোটের যে 10 জন করে 30 জনের মতো, এটা হচ্ছে এক রুমে বসিয়েছিল। মানে এক রুমের অর্ধেক হচ্ছে এপাশে আর অর্ধেক হচ্ছে ওপাশে, মানে রুমের দুই পাশ দিয়ে দরজা ছিল তো। হুম। ওইখানে 3 জন ডিআইজি স্যার ছিলেন। তো ডিআইজি স্যার ওই কাগজপত্র চেক করছিলেন সবার, চেক করে কোন কাগজের সাথে কোনটা লাগবে, কোনটার উপর কোনটা দিতে হবে, এগুলো সাজিয়ে দিচ্ছিলেন। তারপরে ওই বাইরে যেখানে ভাইবা হচ্ছিল, ভাইবা ওই রুমের সামনে একজন বসেছিলেন। তো ওইখানে উনি 2 জন করে করে ডাকতেছিলেন, একজন ভিতরে যাচ্ছিলেন আর একজন রুমের সামনে বসেছিলেন। কাগজপত্র ভিতর থেকে যেভাবে রেডি করা ছিল ওইভাবেই ধরে নিয়ে যাওয়া লাগছে। তারপর ভিতরে যখন সালাম দিয়ে গেলাম, আমার ওই সময় 3 জন ছিল বোর্ডে। পরে আমি তো চারুকলা থেকে পড়েছি, আমাকে প্রথমে বলছে যে চারুকলা থেকে পড়েছেন তো, অপরাধ দমন দমন কাজে বা অপরাধী গ্রেফতার করার ক্ষেত্রে চারুকলা কিভাবে কাজে লাগবে। তো আমি আমার মতো করে বলেছি, পরে আবার দেখছে যে আমার ভাস্কর্য সাবজেক্ট, পরে বলছে যে আসামি ধরার ক্ষেত্রে ভাস্কর্য কি কাজে লাগবে, এরকম ওনারা মানে ইন্ডিকেট লিখিয়ে একটা বলতে চাচ্ছিলেন, যেটা আমি আমি আমার মতো করে বোঝাচ্ছিলাম, কিন্তু ওনারা বলতেছিলেন না এটা না, এটা না, এরকম করে। তো আমার মতো করে বললাম। তারপর বললেন যে সাধারণ গান কেমন পড়ছেন, আমি বললাম যে পড়েছি স্যার ভালো। তারপর বললো যে সংবিধানের অনুচ্ছেদ কয়টি, তারপর হচ্ছে সংশোধনী হয়েছে কতবার, তারপরে ওই একাদশ ওই সংশোধনী কি, চতুর্থ সংশোধনী কি, তারপরে শান্তি শৃঙ্খলা নিয়ে একটা অনুচ্ছেদ আছে, এটা কত নম্বর। তাও আমি বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বললো এটার ইংলিশ কি হবে। এই তো স্যার এরকম।
ও, এই মানে এই মুহূর্তে মনে পড়ছে না এটা ইংলিশ কি? জি স্যার। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তাই তো আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড ভাইবা বলা যায়, মানে স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন। একটা উত্তর দিতে পারিনি, মানে এভারেজ আর কি, অর্ধেক দিতে পারছি, অর্ধেক দিতে পারিনি, মানে মনের মতো হয়নি আর কি। না, ভাইবা মনের মতো হওয়া খুবই কঠিন ব্যাপার, বেশিরভাগেরই মনের মতো হয় না, তারপরে মোটামুটি ভালোই পেরেছেন টুকটাক যা বুঝলাম। এই আচ্ছা স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না এইটার ট্রান্সলেশন কি বলছিলেন, কে কে বলেন তো, বা কি হবে? কেউ বলতে পারবেন? Sir, I can't remember it right now. Sir, I do not. I don't remember at this moment. I do not remember in this moment. Sir, I can't recall right now. হ্যাঁ, অথবা I can't remember right now. আচ্ছা রাইট নাও যেহেতু বলতেছেন, তাহলে কোন টেন্সের হবে এইটা বলেন। Present continuous. না, প্রেজেন্ট পারফেক্টে বললে এখন চলমান। এটা প্রেজেন্ট পারফেক্টে বলবেন, বুঝলেন? প্রেজেন্ট পারফেক্টে বললে ভালো হয়, আমার মনে পড়ছে না, তাই না? নাকি মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়ছে না। আচ্ছা, আই ক্যান নট রিকল দিলেও হয়, আই ক্যান নট রিকল দিলেও হয়। এই রিকলটা ভালো হয়, রিকল শব্দ। এইভাবেও বলা যায় I don't remember at this moment. এটাও হ্যাঁ তো হ্যাঁ বলা যায় হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায়। পড়ছে না, এটা কিছুটা মনে পড়তেছে না, এটা কিছুটা কন্টিনিউয়াস টেন্সের ভিতর আবার চলে যায় মনে হচ্ছে। যাই হোক, কিন্তু আই ক্যান নট, রানিং ভার্ব। হ্যাঁ হ্যাঁ, মানে আই ক্যান নট এটা দিলেই ভালো হয়, আই ক্যান নট রিকল অ্যাট দিস মোমেন্ট, এটা হয় আর কি। তো যাই হোক, মোটামুটি আপনাদের ভিতরে আর 2-1 দিনের ভিতর মাঝামাঝি আসতে পারলে ভালো হতো, কিন্তু আমার এতটা চাপ যাচ্ছে যে আমি আসলে কোনোভাবে পারতেছিলাম না যে একটু সময় দিব। তারপরও মোটামুটি আজকে একটু আসলাম। এখন আপনাদের কালকে কী বার? স্যার মঙ্গলবার। আচ্ছা, এখন বুধবার কালকে স্যার, আজকে মঙ্গলবার স্যার। আচ্ছা, বুধবার, কালকে বুধ বৃহস্পতি, এই 2 দিন আছে না এই ভাইবা, বুধ বৃহস্পতি। জি স্যার। আচ্ছা আচ্ছা, বুধ বৃহস্পতিবার কার কার ভাইবা আছে একটু হাত জাগান তো। কারণ নাই মনে হয় না। স্যার শনিবার আছে সকাল 11:30। আচ্ছা আমার 8:30 থেকে স্যার। আর পরশুদিন আছে। আচ্ছা, আজকে হলো কয় তারিখ? আজকে কয় তারিখ? স্যার আজকে 15 তারিখ স্যার। আচ্ছা, তাহলে কালকে 15 তারিখ থেকে 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ, এর ভিতর যাদের যাদের আছে একটু হাত জাগান তো। 15 তারিখ থেকে 20 তারিখ, মানে হ্যাঁ। আচ্ছা, না মানে আমি আপনাদের আবার আসবো, আমি 5 দিন সময় নিচ্ছি, তো যে বাকি যাদের সময় হবে আমি আসবো, সমস্যা নাই, করার দরকার নেই আর কি। আচ্ছা, শামসুল আলম তো মোটামুটি একটা পুরাতন আমাদের লোক, শামসুল আলম ভালো করবেন দেখি। আমি কারা কারা ভাইবা মোটামুটি এর ভিতর নিয়মিত। আগামী পরশুদিন আমার ভাইবা স্যার, 17 তারিখ। আমার 17 তারিখ, আগামী পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, শামসুল আলম বলেন তো আপনার পরিচয়টা বলেন। ধন্যবাদ স্যার, আমি শামসুল আলম, পিতা মোহাম্মদ আখলাক আলম। আমি নেত্রকোনা জেলা থেকে এসেছি। আমি 2020 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক এবং 2021 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি বর্তমানে একজন চাকরি প্রার্থী এবং তারই ধারাবাহিকতায় 42তম ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্রের ভাইবার যোগদান করতে এসেছি। আচ্ছা, আপনি ইসলামের ইতিহাসে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, এটাকে ট্রান্সলেশন করেন তো। I have completed my graduation in Islamic History and Culture from Jagannath University in 2020.
কি বলছেন? আই হ্যাভ কমপ্লিটেড, তারপর কি বলছেন? I have completed my graduation in Islamic history and culture from Jagannath University. আমি তো স্নাতকোত্তর বলছি না, মানে পোস্ট গ্রাজুয়েশন, তাই না? এটা হবে কি? আমি তো স্নাতক বলি নাই, আচ্ছা বুঝলেন? তাহলে স্যার I have আচ্ছা আমি স্নাতক শুনেছি। আচ্ছা, যাই হোক, টেন্স কয়টি? স্যার টেন্স 3 প্রকার। হুম, বেশ। ইসলামের ইতিহাস, তো বলেন তো হামাস কারা? স্যার হামাস হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী একটি সংগঠন। আচ্ছা আচ্ছা, তো এখন হামাসের কি অবস্থা? স্যার হামাস ইসরায়েলি প্রতিপক্ষে সর্বশেষ 2024 সালের অক্টোবরে হচ্ছে তারা হামলা চালিয়েছে। এখন হচ্ছে ওরা একটা কিছুটা হচ্ছে নিষ্প্রভ আছে বলা যায়। আচ্ছা বলেন তো, সিআরপিসি কত সালে এটা করা হয়েছিল, এই আইন প্রতিষ্ঠাতা হয়েছিল সিআরপিসি? দুঃখিত স্যার এটা আমার জানা নেই। সিআরপিসির ফুল মিনিং জানেন? জি স্যার, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আচ্ছা, ঠিক আছে শামসুল, আমার কথা হলো কি, আপনার প্রস্তুতি আমার মনে হয় অনেক ভালো, যে আপনি নার্ভাস হবেন না, এটা আমার কাছে মনে হয়, ঠিক আছে? আর এখন প্রশ্ন যেহেতু কঠিন আসতেছে, সংবিধানটা একটু ঠুটস্থ করে ফেলুন, যে কোন 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 সংশোধনী আছে আপনাদের। যদি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করতেন। বুঝি নাই। সংবিধান রিলেটেড যদি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করতেন। আচ্ছা আপনি বলেন, তফসিল কয়টি আছে? স্যার তফসিল 7টি। আচ্ছা আচ্ছা, তো এর ভিতর লাস্টের 3 তফসিলটা বলেন তো, 5, 6, 7। স্যার 5 নম্বর হচ্ছে স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের ভাষণ। 6 নম্বর তফসিল হচ্ছে স্বাধীনতার ঘোষণা। 7 নম্বর তফসিল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। তো স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? স্যার বাংলাদেশের সংবিধান 6ষ্ঠ তফসিল অনুসারে স্বাধীনতার ঘোষণা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর হচ্ছে নতুন কারিকুলাম পাঠ্যপুস্তক বোর্ড অনুসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। এমডি আশিক চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আশিক চৌধুরীর ভাইবা কবে? স্যার 19 তারিখে। আশিক চৌধুরী, আচ্ছা আপনার পরিচয়টা দিন। স্যার আমি মোহাম্মদ আশিক চৌধুরী, আমি সরকারি বাংলা কলেজ থেকে ইংরেজি বিভাগে অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছি। আচ্ছা, তো এইটাই ট্রান্সলেশন করেন, আমি সরকারি বাংলা কলেজ থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। I have completed my honors degree and masters from Government Bangla College in English. আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার বলেন বর্তমান সময়ে এই যে 2024 সালের নোবেল প্রাইজ লিটারেচার কে পেয়েছে? সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে বাঙালি এরকম ইংলিশ রাইটার, খুবই বিখ্যাত 3 জন ইংলিশ রাইটারের নাম বলেন তো। সরি স্যার। আচ্ছা, এরকম কি আছে না যে গোল্ডেন এজ কি যেন কয়েকটা বিষয় আছে, তাহমিনা আনাম, এই যে মাহফুজ আনামের মেয়েঠে, এগুলোর নাম টাম জানেন না আপনারা নাকি আশিক? না স্যার, বাংলাদেশি ইংরেজি রাইটার তো স্যার ওইভাবে জানা নেই। হ্যাঁ এরা তো বাংলাদেশি ঠিক না, তারপরেও বাংলাদেশ হিসেবে পরিচিত। এই যে তার কিছু কিছু মানুষ আছে, ওই যে মানে এরা তো লিখছে এরকম টুকটাক জানার কথা, তারপর হালকা পাতলা দেখে নেবেন, ওরকম বিখ্যাত তো খুব বেশি নাই, তারপর 2-4 জন যে একদম নাই তাও কিন্তু না। এই আর কি। আচ্ছা আপনি বলেন, ডেইলি স্টারের সম্পাদকের নাম কি? সরি স্যার, এটাও তো জানা নেই। আমি তো একটু আগে আপনাকে বললাম যে মাহফুজ আনাম, আপনি কি শুনছেন আমার কথা?
জি স্যার, শুনেছিলাম, বাট উনি যে ডেইলি স্টারের এটা জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার না। আপনি ইংলিশে কি 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 পড়েছেন বলেন। মানে ইংলিশ এই যে যে অনার্স করেছেন এর ভিতর কোন বিষয়গুলো আপনাকে মানে খুব বেশি ইন্সপায়ার দেয় বা কোন বিষয়গুলো আপনার খুব ইন্টারেস্টিং লাগে? স্যার ইংলিশের এলিজাবেথান পিরিয়ড, তারপর রোমান্টিক পিরিয়ড, এই পিরিয়ড গুলো স্যার আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলিজাবেথিয়ান পিরিয়ডের শ্রেষ্ঠ মানে কি এখানে, মানে এটার ক্যারেক্টার কি 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 ক্যারেক্টারিস্টিক্স আছে? স্যার স্যার এলিজাবেথান পিরিয়ডের শ্রেষ্ঠ কবি উইলিয়াম শেক্সপিয়র। আহ, এছাড়া আরো অন্যান্য অনেকেই আছে, কিন্তু এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়রকে আমার সবচেয়ে বেশি পছন্দ স্যার। আচ্ছা আচ্ছা, শেক্সপিয়রের গুরু কাকে বলা যেতে পারে? স্যার স্যার সরি, এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু এটা আমি জানতাম। আচ্ছা আচ্ছা, যাই হোক। ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, রাইট। আচ্ছা আচ্ছা, তো ওনার সাথে ওনার একটা নাটক কিং, মানে এটার মিল আছে আমাদের শেক্সপিয়রের, সেই নাটকটা কি কি বলতে পারেন? ওনার নাটকটা আর এই শেক্সপিয়রের নাটকটার নাম বলতে পারবেন? সরি স্যার। আচ্ছা, আপনারা কেউ জানেন? আচ্ছা, যাই হোক, ওই যে কি যেন আছে ক্রিস্টোফার মার্লো এর, কি আর ভেনিস অ্যান্ড কি যেন এরকম, যাই হোক মনে নাই আমার। তো ওইটার সাথে ওনার ওই যে এই শেক্সপিয়রের একটা নাটক মিল আছে অনেকেই। মার্চেন্টস অফ ভেনিস। হ্যাঁ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এইটা স্যার শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটক। হ্যাঁ, ওটার সাথে আরেক জুলিয়াসের একটা আছে, প্রেসিডেন্ট জুলিয়াসের, হুম, শেক্সপিয়ারের স্যার। ওই ক্রিস্টোফার মার্চেন্ট অফ ভেনিসের সাথে ওনারও একটা কি আছে যেন, কি কি যেন এরকম একটা বিষয়, যাই হোক। ডক্টর ফস্টাস। হ্যাঁ হ্যাঁ, ওই রকম বিষয়। হ্যাঁ, ওনার ওই ডক্টর স্পস্টার্সের আরেকটা নাম আছে। ডক্টর ফস্টাস তো ক্রিস্টোফার মার্লো না। হুম। আচ্ছা, যাই হোক, আশিক চৌধুরী, আমার কাছে মনে হয় যে আপনার ডিপার্টমেন্ট আর একটু পড়া দরকার। এই এই যে একটা দুইটা দিন যে সময় আছে, বুঝলেন, ডিপার্টমেন্টের একদম বেসিক বিষয়গুলো এমনি তো পড়ছেন, সমস্যা নাই, এগুলোই যে ধরবে। আর আমার এখন একটা ল্যাকিংস আছে কি, আমি আসলে আপনাদের এই যে ভাইবাগুলো হচ্ছে এগুলো ভালো পড়তে পারি নাই, বা মানে কি হচ্ছে না না হচ্ছে আমি সময় দিতে পারি না। এর জন্য আমার আসলে এর জন্য মানে রিলেভেন্ট ভাইবা নেওয়াটা আমার জন্য এখন একটু টাফ হয়ে যাচ্ছে। আমি যদি একটা দুইটা দিন একটু পড়তে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে একটু আগে আগে আসি অন্তপক্ষে, মানে আমি খেয়াল রাখতে পারিনি, এর জন্য দুঃখিত। তারপর আমি চেষ্টা করতেছি যে ভাইবা কমন পড়ুক আর না পড়ুক, আপনারা মোটামুটি একটু ইন্টারাকশন হোক, আর কেউ যদি ভাইবা দিয়ে থাকেন সেটা একটু শেয়ার করবেন। আর তারপরে এর ভিতর ভাইবা দিতে থাকলে তারপরেও কিছু না কিছু উপকার অবশ্যই হবে। ওকে, আশিক চৌধুরী। তৌহিদ শিকদার। জি স্যার, ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ, তৌহিদ শিকদার, আপনার পরিচয়টা দিয়েন তো। আসসালামু আলাইকুম স্যার, আমি তৌহিদ শিকদার। আমি মাদারীপুর জেলা থেকে এসেছি। আমার দাখিল শেষ করেছি পূর্ব ওসমানাবাদ হাতিয়া মিয়া মাদ্রাসা থেকে, এবং উচ্চ মাধ্যমিক শেষ করছি সরকারি মাদারীপুর সরকারি কলেজ, এবং স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ ইতিহাস বিভাগ থেকে, এবং এসআইয়ের নিরাশ্র পদে ভাইবা দিতে এসেছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা, সব কিছুই পড়াশোনা করেছেন মোটামুটি, তাই না? আচ্ছা, আপনি রাজনৈতিকভাবে কোন পন্থী? স্যার আমি রাজনৈতিকভাবে জামাত ইসলামী বাংলাদেশ পন্থী স্যার, এবং ছাত্র জীবনে শিবিরের কার্যক্রমের সাথে পুরোপুরি সম্পৃক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিবিরের সদস্য হতে গেলে কি কি দরকার? স্যার শিবিরের সদস্য হতে গেলে একটি লম্বা প্রসেস স্যার। এটা প্রথমে এর 3টি স্তর, মূলত 4টি স্তর বলা চলে। প্রথম সমর্থন করাকে সমর্থক বলে, এরপরে কিছু বই পড়ার মাধ্যমে কর্মী হতে হয়। কর্মী হওয়ার পরে প্রায় 70 থেকে 80টি বইয়ের একটি সিলেবাস আছে, বৃহৎ সিলেবাস, সেটা শেষ করে সাথী হতে হয়। এরপরে সাথী হওয়ার পরে প্রায় 1.5 শতাধিক বই, রাজনৈতিক এবং সামাজিক, কোরআন হাদিস সম্মিলিত একটি সিলেবাস শেষ করে তারপর সদস্যর শপথ গ্রহণ করতে হয়। আচ্ছা আচ্ছা, শিবিরের সদস্য হিসেবে আপনি বাংলাদেশ পুলিশে কিভাবে অবদান রাখতে পারেন?
স্যার শিবির একটি একটা শৃঙ্খলিত সংগঠন, যেটা তাদের নেতার আদেশ শতভাগ ভাবে পালন করে, প্লাস এখানে সৃষ্টিকর্তার আদেশ শতভাগ পালন করার সর্বোচ্চ চেষ্টা করে, এবং সেখানে সে একজন দায়িত্বশীল হিসেবে ভূমিকা রাখার জন্য সে একজন আদর্শ ক্যান্ডিডেট হতে পারে স্যার। শিবির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? স্যার শিবির 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, এখন সভাপতির নাম কি? স্যার বর্তমান সভাপতির নাম, সরি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ইতিহাসে পড়াশোনা করেছেন আপনি, ইতিহাসে কি কি পড়েছেন বলেন তো? কোন বিষয়টাকে আপনাকে বেশি ফোকাস করেছে বা কি কি ইতিহাস পড়েছেন? স্যার ইতিহাসের বিষয়টা বৃহৎ হলো, এর সীমানা, আমাদের সিলেবাসের সীমানা খুবই কম ছিল। প্রাচীনকালের বাংলার ইতিহাস ছিল, দক্ষিণ এশিয়ার ইতিহাস, ইউরোপ আমেরিকার ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সর্বশেষ আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা আমার খুব বেশি ভালো লেগেছে, বিশেষ করে 1905 সাল থেকে 1971 সাল পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই যে এই যে মনে করেন বাংলা জনপদ, বঙ্গ জনপদ তো নানাভাবে অনেক সময় ভাগ হয়েছে, বিভিন্নভাবে বিদেশিরা শাসন করেছে, বিদেশি শাসকরা শাসন করেছে। আপনি তো জানেন এক সময় পলাশির যুদ্ধ হলো, ওই সময় শাসন করেছে। তো এই যে 1000 বা 1200 সালের দিকে একটা বংশ ছিল, কররানী বংশ, নাম শুনছেন? কররানী, দাউদ খান কররানী বা এরকম কররানী বংশের নাম শুনছেন? সুলাইমান কররানী বংশের নাম শুনেছি স্যার। আচ্ছা আচ্ছা, এই কররানী বংশ কি এদেশীয় শাসক ছিল? স্যার এ ব্যাপারে স্যার আমি ভালোভাবে স্যার জানি না। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা বলেন তো যে বাংলা বঙ্গ ভাগ কয়বার হয়েছিল? স্যার 1905 সালে একবার। এরপর এরপর স্যার 1947 সালে ভাগ হয়ে যায় স্যার, যদিও সেটা দুইটা রাষ্ট্রের মধ্যে ভাগ হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর কোনোবার ভাগ হয়েছে? স্যার 71-এ তো আলাদাভাবে স্বাধীন রাষ্ট্রের তৈরি হয়। হুম, আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা আপনি বলেন তো যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ সূত্রপাত ছিল, মানে বীজ রোপিত হয়েছিল, এইটা এক লাইনে একটু ব্যাখ্যা করেন তো। স্যার এটা বলা চলে জার্মানের উপরে সমস্ত দায়ভার অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি একটা ট্রান্সলেশন করেন তো যে আমি ইংলিশে কাঁচা। সরি স্যার। এটাই সরি কেন বলবেন, বলেন না। স্যার আমি আসলে সত্যি ইংলিশে কাঁচা। আচ্ছা যাই হোক, আপনি ভাই ওটা তো শেষ পর্যন্ত ভালোই দিয়েছেন। তো তো আপনি বলতে পারেন আই এম উইক ইন ইংলিশ বা কিছু উইক অ্যাট ইংলিশ, কিছু একটা তো বললে তো হয়ে যায়। তো আপনি কেন বলতে, এটা তো বলতে পারতেন নাকি? জি স্যার, আমি একটু স্যার ফিল করি স্যার, আচ্ছা উইকনেস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাইবা কয় তারিখ আপনার? স্যার 19 তারিখ সকাল 11:30 শনিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি ভালো হবে। আর আপনার ভাইবা শেয়ার করিয়েন। হ্যাঁ, ওকে। জি স্যার, ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আচ্ছা, আশিক। আচ্ছা আপনারা এই ভাইবা যারা মোটামুটি এরপর একটা দিয়েছেন বা দিতে পারেননি, নতুন যারা আছে তারা পরে ভাইবা দিবেন। আর কেউ যদি দিতে চান জাগাবেন, হ্যাঁ, সাত্তার আছেন বা অন্য যারা আছেন জাগাবেন। আমি 1-2 মিনিট করে হলেও আপনাদের নিব, সমস্যা নেই, যেহেতু অনেকদিন পরে আসলাম। আশিক স্যার কি আলামিন হোসেন আশিক বলতেছেন স্যার নাকি? মেবি আপনার ওইখানে নাম আছে গুগল মিটে, মেবি আশিক স্টেপ আপ এরকম কিছু আর কি। হ্যাঁ, আশিক স্টেপ আপ, আশিক স্টেপ আপ। এটা কে? ওই যে আলামিন হোসেন আশিক স্যার। আলামিন। না স্যার এটা আমার না স্যার, না স্যার এটা আমার না স্যার।
আচ্ছা, প্রথম দিকে হাত জাগিয়েছেন ওখানে আছে জুনায়েদ বাপ্পির আগে আছে আশিক স্টেপ। এটা কে? আচ্ছা ঠিক আছে, আমরা জুনায়েদ বাপ্পির কাছে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা জুনায়েদ বাপ্পি, আপনার পরিচয়টা দিন তো। স্যার আমি জুনায়েদ বাপ্পি, আমি ঢাকা জেলার দক্ষিণখান থানাধীন 48 নং ওয়ার্ডের বাসিন্দা, ফলান গ্রামের। আচ্ছা আমি বিবি অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে স্যার স্নাতক সম্মান পাশ করেছি এবং বর্তমানে তেজগাঁ কলেজে মাস্টার্স মার্কেটিং বিভাগ থেকে মাস্টার্স রানিং করছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ঢাকাইয়া? জি স্যার। কোনো রাজনীতির সাথে সংযুক্ত আছেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোনো পন্থী এরকম কিছু আছেন? মানে এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে আপনার কোনো অবদান ছিল আপনি ঢাকাই হিসেবে? স্যার আনফরচুনেটলি ঢাকাতে যে ঘটনাগুলো ঘটেছে স্যার, বিগত প্রায় 1 মাস 1.5 মাসের মতো অবস্থান নিয়ে আমাদের স্বচক্ষেই সবকিছু দেখা এবং আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল এবং যতটুকু হেল্প করা দরকার ছিল আমরা সম্পূর্ণটাই তাদেরকে করেছি স্যার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনি বলেন সংবিধানের অনুচ্ছেদ কয়টি? স্যার দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা আচ্ছা, সংবিধানের কতটি অধ্যায় আছে এটা জানেন? সরি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সংবিধান সংস্কার কমিশন যে হয়েছে এই বিষয় নিয়ে কোনো কিছু পড়াশোনা করেছেন? স্যার কিছুটা আমি দেখেছিলাম সংস্কার কমিশন নিয়ে স্যার, আরো আমার দেখা উচিত ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন পুলিশ সংস্কার কমিশন কি কি সুপারিশ করেছে, এরকম 3টা বিষয় বলেন তো। সরি স্যার। আচ্ছা, আপনি ট্রান্সলেশন, আমি আপনাকে কয়েকটা ট্রান্সলেশন বলবো, এগুলো যদি পারেন তো ভালো। বলেন, বাপ্পি খুব ভালো ছেলে ছিল। বাপ্পি খুব ভালো ছেলে। আচ্ছা, জুনায়েদ বাপ্পি খুব ভালো ছেলে ছিল। জুনায়েদ বাপ্পি ওয়াজ এ গুড বয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো যে ভাই উত্তীর্ণ হয়ে আমি সারদা যাব। ভাই উত্তীর্ণ হয়ে আমি সারদা যাব, এটা ট্রান্সলেশন করেন। I will go to the Sharda to pass in Viva both. আর কেউ বলেন তো এখানে, আর কেউ? If I will pass the Viva boys, then I will go for Sharda. আমি তো যদি কিছু বলি না, আমি তো বলছি উত্তীর্ণ হয়ে, ভাই উত্তীর্ণ হয়ে। হ্যাঁ, ভাই উত্তীর্ণ হয়ে আমি সারদা যাব। After passing Viva boys, then I will go for Sharda. Passing the Viva বলছি, I will go to the Sharda. এটা ভালো হয়েছে, এটাকে বলছি। শাহিদ স্যার, এটা বললে হয়। এটা পরে বললে যেমন আই উইল গো টু সারদা, তারপর আপনার ওই আফটার না বলে তো সরাসরি আইএনজি যোগ দিয়ে পাসিং ভাইবা বস, এটা বললেই হয়। এটা তো আপনার সিম্পল সেন্টেন্স, যদিও যারা একটু গ্রামারে ভালো আমার মনে হয় তারা বুঝতে পারছেন বিষয়টা। ঠিক আছে জুনায়েদ, ভাইবা কবে? স্যার আমার 20 তারিখ স্যার, সকাল 8:30টায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এগুলো নিয়ে এত হওয়ার দরকার নাই, এখন নার্ভাস হওয়ার কিছু দরকার নাই। নর্মাল কিছু ভাইবা এই যে ট্রান্সলেশন প্র্যাকটিস করিয়েন, আর টুকটাক যেখানে মনে হয় যে এই বিষয়টা আমার জানাই দরকার, ওই বিষয়গুলো নিয়ে আরেকটু নাড়াচাড়া করিয়েন। হ্যাঁ, ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন স্যার। আর আমি অনুচ্ছেদ নিয়ে স্যার লেখাপড়া করছি, আমি এই যে একটু আগেও দেখছি স্যার, কিন্তু আনফরচুনেট একটু নার্ভাসনেসের জন্য
আচ্ছা সমস্যা নাই, ওটা আশা করি ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন আচ্ছা, স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আলী রুবেল। আসসালামু আলাইকুম স্যার, আমার ওই সময় ভয়েস শোনা গেছিল না। হ্যাঁ আশিক, আপনি বলেন আপনার পরিচয়টা বলেন। মাইক্রোফোন অন হচ্ছিল না তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আমি মোহাম্মদ আশিকুর রহমান, 2023 সালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ফার্মাসি বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, এই জন্য আমি বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য এখানে নির্বাচিত হয়েছি। আচ্ছা, আপনার এই পরিচয়টাই আপনি ইংলিশে বলেন। I am Mohammad Ashikur Rahman. I have completed my graduation in 2023 from University of Asia Pacific, and I am preparing myself for a government job. That's why I am here. আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আশিক প্রথম এসেই কিন্তু পাশ করলেন, মানে প্রথম যে ধাক্কাটা মানুষ খায় আর কি, সেটাই আপনি আপাতত পাস। আশিকুর ফার্মাসি থেকে পড়েছেন তাই না? ফার্মেসি, ওকে। আচ্ছা, ফার্মেসিতে আপনারা এই যে ফার্মেসিতে পড়াশোনা করছেন, বেশ ভালো কথা। এখানে তো আপনাদের বড় বড় জব আছে, বড় বড় জব সেক্টর আছে, তারপরে কেন পুলিশে আসতে চাচ্ছেন? আমার ছোট থাকতে ইচ্ছা ছিল যে মানুষের সেবা করার জন্য। পুলিশ এমন একটি প্রফেশন যেখানে জনগণের খুব কাছাকাছি থেকে সেবা করা যায়, এই জিনিসটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করছে। এবং যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমি শারীরিকভাবে একজন সক্ষম এবং মানসিকভাবে দৃঢ়, এই জন্য আমি চিন্তা করেছি যে আমি যদি পুলিশে যাই আমি সমাজের ডাইরেক্টলি ভূমিকা রাখতে পারবো। আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশ পুলিশের পুলিশ হাসপাতাল আছে প্রায় প্রতিটা জেলায়? পুলিশ হাসপাতাল আছে, ঢাকাতে হাসপাতাল আছে, জানেন আপনি? ঢাকা যে একটা আছে আমি এটা দেখেছি, পুলিশ হসপিটাল। আচ্ছা, প্রত্যেকটা জেলা শহরে আছে এটা আমি জানি না। তো এক্ষেত্রে এত মনে করেন ঢাকা জেলায় ওষুধ সরবরাহ করা অনেক পুলিশ দায়িত্ব থাকে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন? যদি ফার্মাসিস্ট হিসেবে পুলিশ কোনো কার্যক্রম শুরু করে, সেক্ষেত্রে আমি ফার্মাসি হিসেবে ডিসপেন্সিং এর কাজ করতে পারবো। কিউসি কোয়ালিটি কন্ট্রোল, ওষুধ উৎপাদন থেকে শুরু করে বিএমআর ফলো করে আমি ওষুধ বানাতে পারবো। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি মানে পুলিশ যে বাংলাদেশের ওষুধগুলো ফ্রি দিচ্ছে, ওইখানে মনে করেন ওষুধের কোয়ালিটি, তারপর সবকিছু ঠিক আছে কিনা, বা আপনি ওখানকার ম্যানেজমেন্টের দায়িত্ব, ওষুধের ডিসপেন্সারির দায়িত্ব, তারপর ওই হাসপাতালের যে কোনো যাবতীয় দায়িত্ব আপনি নিতে পারবেন। জি স্যার, পালন করতে সক্ষম হব। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই বিষয়টা কি আপনার আগে জানা ছিল? পুলিশের যে ফার্মাসিউটিক্যালস বা হচ্ছে হসপিটাল প্রত্যেকটা জেলাতে আছে, এটা আমার জানা ছিল না। প্রত্যেকটা জেলাতেই একটা হাসপাতাল মোটামুটি টুকটাক থাকে, মানে দুই একটা জেলায় নাও থাকতে পারে। আই এম নট শিওর, আমি তো ঢাকাতেই করছি, তবে আমি দেখছি যে টুকটাক সব জায়গায় আছে, বুঝলেন, হালকা পাতলা হলেও আছে। তো এটা আমি দেখবো আর একটু খোঁজ খবর নিয়েন, আমারও ভুল হতে পারে, ইনফরমেশন আমি জানি না, তবে থাকার কথা। আমি যতটুকু অবচেতন মনে হচ্ছে আছে, তবে আই এম নট শিওর আর কি। তো আশিক, আপনি বলেন যে বাংলাদেশে এ পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে কয়টি? এই মুহূর্তে আমার মনে নেই। ত্রয়োদশ সংশোধনী একটা শুনেছিলাম, এরপরে সংশোধনী আসছে কিনা আমি জানি না। হ্যাঁ, মনে নাই, ওই পর্যন্ত ঠিক ছিল, আর অতিরিক্ত কথা বলতে গিয়ে আরো বাস খেলেন নাকি? ত্রয়োদশ না, ওটি সপ্তদশ পর্যন্ত তো গেলই, সবাই সপ্তদশ জানে মোটামুটি। সপ্তদশ হলো এটা তো টুকটাক 17টা সংশোধনী তো হয়েছে, ঠিক আছে। তো সংবিধান বিষয়ে, সংশোধনী বিষয়ে যেহেতু প্রশ্ন করতেছে, এই বিষয়গুলো একটু পড়েন নাকি? ভাইবা কবে? আমার 17 তারিখ সকাল 8। তাহলে এখনো আছে, আপনি সংবিধানটা একটু পড়েন, বুঝলেন, ভালো করে সংবিধান, তারপর ওই ইটি পড়েন। আচ্ছা, ফাহাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ফাহাদ, আপনার পরিচয়টা দিন। স্যার, আমি কাজী ফাহাদ, আমার জেলা নারায়ণগঞ্জ। আমি আমার স্নাতক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ
ফাহাদ, আপনি আপনার ওই যে মাইক্রোফোনটা একটু খুলে কথা বলতে পারেন, মেবি আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। স্যার আমি কাজী ফাহাদ, আমি নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত অবস্থায় আছি। আমার স্নাতক গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ সম্পন্ন করা আছে। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছি। আচ্ছা আচ্ছা, কোন বিষয়ে আছেন? সিএসসি তে? জাহাঙ্গীরনগর কোন সাবজেক্টে এখন স্নাতকোত্তর করতেছেন? স্যার কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা স্যার কম্পিউটার সায়েন্স থেকে। কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো যে আমি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছি। I have passed my MSc from Jahangirnagar Vishwavidyalaya in computer science. কি বলছেন? আই হ্যাভ পাসড? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ফাহাদ, আপনি ওই যে সিএসসি থেকে কি কি পড়াশোনা করছেন বলেন তো? আর এই পড়াশোনায় আপনি ডাটা স্ট্রাকচার, এই পড়াশোনা দিয়ে আপনি পুলিশে কি কি কাজে লাগাতে পারেন? স্যার আমার প্রযুক্তিগত দক্ষতা পুলিশের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো সম্ভব, যেমন সাইবার নিরাপত্তা, তারপর স্যার আরো কিছু আছে, আমার আপাতত মনে আসছে না, ওইগুলা আমি দেখে নেব। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এই সাবজেক্টগুলো পড়বেন। এখন আমি সংবিধান থেকে আপনাকে একটু ধরি। আপনি বলেন যে সংবিধান সংশোধনী কয়টা হয়েছিল? স্যার সংশোধনী হয়েছে 17 বার। 17 বার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চতুর্থ সংশোধনী বিষয়ে একটু বলেন তো আমাদের। স্যার চতুর্থ সংশোধনীতে আছে যে রাষ্ট্রপতি শাসিত ও একদলীয় শাসন প্রতিষ্ঠা, যেখানে রাষ্ট্রপতির কাছে দেশের প্রকৃত ক্ষমতা থাকবে আর সেখানে সংসদের ক্ষমতা হ্রাস করা হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মানে আমি টু দ্য পয়েন্টে আমি বিষয়টা বুঝতে পারছি, আপনি মোটামুটি এটা জানেন। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নম্বর তফসিলে কি আছে জানেন? সরি, আমার 1 নম্বর তফসিলটা সঠিক মনে নেই। তিস্তা নদী কোথায়? স্যার তিস্তা নদী রাজশাহী মোস্ট প্রবাবলি। আমি স্যার দুঃখিত, আমি এভাবে বলছি, রাজশাহী মোস্ট প্রবাবলি, বাট কোন জেলায় স্পেসিফিক ভাবে বলতে পারছেন? স্যার রাজশাহী কি? আচ্ছা, যাই হোক, তিস্তা নদী তো কয়েকটা জেলা নিয়ে আছে, তবে মূলত আপনাদের ওই উত্তরবঙ্গের কয়েকটা জেলায় আছে। আপনারা বলতে পারেন কেউ কোন কোন জেলায় আছে? সরি স্যার, আমার সেটা জানা নেই, তিস্তা নদী কোন কোন জেলায় আছে। অন্য কেউ বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে। পঞ্চগড়। হ্যাঁ, পঞ্চগড় আছে। আরো কয়েকটি জেলায় এসে পরবর্তী সময় তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়? পুরাতন ব্রহ্মপুত্র না যমুনা, জানেন? স্যার ব্রহ্মপুত্র। স্যার ব্রহ্মপুত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আশিক। ওকে, এই ফাহাদ। আলামিন হোসেন। হ্যাঁ আলামিন, আপনার ভাইবে কবে? স্যার আমার ভাইবে 19 তারিখ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আলামিন হোসেন। আলামিন হোসেন নামে বাংলাদেশের একজন ক্রিকেটার আছে, জানেন কি? হ্যাঁ স্যার জানি স্যার, বোলার, ফাস্ট বোলার। উনি কি এখন জাতীয় দলে আছে, খেলে? স্যার বর্তমানে স্যার জাতীয় দলে স্যার পার্মানেন্ট ভাবে নেই স্যার, কিন্তু স্যার আপনার স্যার আমাদের প্রিমিয়ার লিগগুলো খেলে স্যার। আচ্ছা, গণ অভ্যুত্থান আর বিপ্লব এই দুটির মধ্যে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি?
স্যার গণ অভ্যুত্থান হচ্ছে স্যার কোনো স্যার শোষকের বিরুদ্ধে জনতা স্যার বিরুদ্ধে স্যার কোনো প্রতিবাদ করা, আর স্যার বিপ্লব হচ্ছে স্যার কোনো সরি স্যার এটা বিপ্লব মানে কি আমূল পরিবর্তন নাকি? আমূল স্যার। একটা পরিবর্তন করে কোনো কিছু, মানে এটারও উৎখাট ঘটন, মানে একদম সব কিছু পরিবর্তন, রাজনৈতিক অর্থনৈতিক যত সংস্কার যা কিছু আছে একদম মানে সব পরিবর্তন হয়ে যাবে। আর গণ অভ্যুত্থান মানে কি সবাই মিলে যখন কোনো কিছুর কোনো একটা বিষয়ের বিরুদ্ধে সবাই মিলে যখন একটা গণজাগরণ করে, এটাকে কি বলা যায়? প্রতিবাদ ব্যবস্থা গড়ে তোলাকে গণ অভ্যুত্থান বলা হয়ে থাকে, মব জাস্টিস যেটা। বুঝতে পারছি। আপনার সাবজেক্ট কোনটা? স্যার আমার সাবজেক্ট হিসাব বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, হিসাব বিজ্ঞান, তাই না? আচ্ছা, হ্যাঁ, স্যার। আপনি আপনি বলেন, আমি অঙ্কে পাকা, এটা I am ট্রান্সলেশন good কি? at mathematics. আই এম গুড অ্যাট Mathematics. আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি আমার ছোট ভাইকে অঙ্ক করাই, এইটা ট্রান্সলেশনটা। আমি আমার ছোট ভাইকে অঙ্ক I am doing some my younger brother. Why? কেউ বলতে পারবেন এটা? স্যার এটা হবে I met my younger brother do some mathematics. হ্যাঁ, এরকম কিছু একটা, একটু হালকা ভুল হতে পারে বা সঠিক হতে পারে, কিন্তু বিষয়টা এমনই হবে। আই মেক মাই ইল্ডার ব্রাদার্স, অথবা ওই যে এটা হলো পজিটিভ ভার্ব, বুঝতে পারছেন কি হবে? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। তো ওইখানে ওই যে আই গেট দিয়ে আই মেক দিয়ে এরকম করতে হবে। আই মেক মাই ব্রাদার্স, মানে তারপর ডু মনে করেন সাম বা এরকম কিছু, এরকম টাইপের যে টু ডু বা ডান এরকম কিছু একটা হবে, এরকম একটু জেনে নিয়েন, মানে পজিটিভ ভার্বটা তো। স্যার এটা তো চলমান প্রসেস না স্যার, এটা আইনজি হওয়ার কথা না। না না, ওই যে করাই, আমি কিন্তু বলতেছি না করাচ্ছি, এটা বলছি করাই, বুঝলেন? তো যদি চলমান প্রসেস হতো তাহলে যে চচ্ছি এর ওই সব বিষয়টা তো আমি বলতাম। আমি তো বলছি আমি অঙ্ক করাই। তো পজিটিভ ভার্ব দিয়ে আপনাদের দুই একটা কিন্তু বলতে পারে, যেমন আমি নাপিত দিয়ে চুল কাটাই, তাহলে কি হয়? আই আই গেট মাই হেয়ার কাট বাই অমুক, এরকম কিছু, বাই নাপিত, এরকম বলে না, এরকম কিছু পজিটিভ ভার্ব তো আছে। এইরকম টুকটাক দুই একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে। মানে হঠাৎ করে এরকম বললে ওই যে দেখেন তখন কিন্তু একদম পুরো নার্ভাস হয়ে যাওয়া লাগে যে কী বলবো না বলবো, কিছুই তো বুঝতে পারতেছি না। মানে আসলে কিন্তু সহজ, কিন্তু এই পজিটিভ ভার্বের জন্য কিন্তু পারতেছি না আমরা, ঠিক আছে? এর মানে যখন এরকম কিছু অন্যকে দিয়ে কোনো কাজ করানো হয়, তখন প্রথমে সাবজেক্টটা বসিয়ে মেক দিতে হবে, গেট দিতে হবে, অথবা এরকম আর কি আছে কয়েকটা বিষয় দিয়ে তারপর অবজেক্টটা আনতে হবে, তারপর আবার ভার্ব দিয়ে, তারপর ওই ভার্বটা দিয়ে শেষ করে দিতে হবে। এরকম কিছু বলতে পারলেও স্যারেরা বুঝবে যে না আপনি এই বিষয়ে ধারণা রাখেন। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এটা দেখবো স্যার। আচ্ছা আচ্ছা আলামিন, তাহলে আপনি লাস্টের একটা প্রশ্ন বলেন যে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পহেলা বৈশাখ উপলক্ষে একটা ভাষণ দিয়েছেন জাতির উপলক্ষে, এটা উনি কোথায় বসে দিয়েছিলেন? স্যার সরি স্যার, একটু স্যার নেটের সমস্যা কারণে বুঝতে পারিনি স্যার। বলছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিয়েছেন জাতীয় পহেলা বৈশাখ উপলক্ষে, আর কি নববর্ষ উপলক্ষে, এটা কোথায় বসে দিয়েছিলেন? কোথায় বসে দিয়েছিলেন? সরি স্যার, এই বিষয়টা স্যার জানা নেই স্যার। আচ্ছা, আপনারা কেউ জানেন? স্যার রমনার বটমূলে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আলামিন, সমস্যা নাই, আপনি মোটামুটি এইগুলো কোনো ব্যাপার না, মূলত নার্ভাসনেসটা এই করে, আর যেখানে মনে হয় একটু কঠিন বা যেখানে একটু পড়ার দরকার সেগুলো একটু বারবার পড়ে ভাইবা ফেস করেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? অবজেক্টিভ রিলেটেড কি স্যার প্রশ্ন স্যার আমি আজ পর্যন্ত স্যার পেলাম না স্যার, মানে স্যার যেখানে আমি দু একটা স্যার ভাইবার স্যার জোগাড় করছি স্যার, কিন্তু স্যার ওই জায়গায় স্যার একবারে বেসিক প্রশ্ন করে স্যার, কিন্তু আবার অনেকে বলতেছে স্যার মানে আরো হার্ড আসবে। এখন স্যার আমি 9-10 এর যেগুলো বেসিক গুলো ওগুলো স্যার ক্লিয়ার করছি সাবজেক্ট রিলেটেড। এখন আপনার নতুন করে কোনো কিছু দেখার লাগবে না, 9-10 এর যে বেসিক আছে ওইটাই যা দেখছেন ওইটাই বারবার পড়েন, নতুন করে দেখেও এখন পারবেন না, ওগুলো বলে লাভ নাই, আর ওগুলো আসবেও না, অত হার্ড হবে না, চিন্তা করেন না।
ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ট্রান্সলেশনটা কি এরকম হয় হওয়া যায় যে I make him teach my younger brother mathematics এরকম কি বলা যাবে কিনা? কি বলছেন? I make him teach my younger brother mathematics. ভাই এটা কি আমি বলবো? হ্যাঁ ভাই বল। I teach my younger brother math. শেষ। I teach my I teach my younger brother math. এটা হ্যাঁ, এটা মোটামুটি একটু একটু হয় আমার কাছে মনে হয়, কিন্তু এটা একটু শুনতে কেমন যেন অদ্ভুত লাগে। আর অঙ্ক করাই তো অঙ্ক শেখানো। হ্যাঁ হ্যাঁ, আর অঙ্ক করাই তো এটা শেখানো অর্থে। না, আপনার কথাটাও teach ঠিক my younger brother আছে। mathematics. এইটা এই যে টিচ বা লার্ন, স্যার এখানে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনটা যদি এভাবে হতো, আমি আমার ভাইকে দিয়ে ম্যাথ করিয়ে নিই, তাহলে পজিটিভ ভার্বের ইউজটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এটা পজিটিভ ভার্বের ইয়াটা ওই বাংলা ট্রান্সলেশন আসে না আর কি। ম্যাথ করিয়ে নেই বললে তাহলে পজিটিভ ভার্বের ইউজটা না না না, করিয়ে নেই বললেও সেটা তখন আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। আর করাই এটা দিয়েও কিন্তু আপনার পজিটিভ ভার্ব হয়। আপনি আর একটু দেখে নেবেন, আমার কাছে মনে হয়, আমি যতটুকু জানি। কারণ আপনি যখন করিয়ে নেই তখন আপনার হবে যে আই গেট মাই ব্রাদার, তখন ওইটা পাস্ট পার্টিসিপল দিয়ে বাই দিয়ে তখন অমুক হবে, বুঝলেন? বাই দিয়ে কিছু একটা হবে, এটা তখন পাস্ট পার্টিসিপল দিয়েও কিন্তু পজিটিভ ভার্ব হয়। আর এই যে যেটা করাই এটা দ্বারাও কিন্তু হয়। আপনি অ্যাবসোলিউট যদি ট্রান্সলেশন করতে যান তাহলে কিন্তু আপনার এটা হবে এরকম, ওই যে টিচ দিয়ে এটা জাস্ট কিছু কিছু ভার্ব আছে পজিটিভ ভার্ব, যেমন মনে করেন টিচ মানে কি আমি শিখি, এটা শেখাই না। আর লার্ন মানে, আচ্ছা দাঁড়ান, টিচ আর লার্ন এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। লার্ন মানে শিখানো, বুঝলেন? লার্ন মানে শিখানো না, এরকম নাকি? আমি আসলে ভুলে গেছি ইংলিশে। লার্ন মানে কি শিখানো নাকি, বা না শিখি, কোনটা? আচ্ছা, লার্ন মানে নিজে শেখা, আর টিচ মানে অন্যকে শেখানো, মানে এরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। ওই ক্ষেত্রে টিচ একটা হতে পারে পজিটিভ ভার্ব, তখন এইটা দিয়ে অনেক সময় কাজ হয় বা কাজ করানো যায়। তবে প্রকৃতপক্ষে এই যে করাই, আমি যাওয়াই, আমি খাওয়াই, বা এই যে পজিটিভ ভার্বগুলো আছে এগুলো আপনারা গেট মেক দিয়ে করলে তখন মনে করেন এরকম যদি কিছু বলে তখন ওই স্যারদের ধারণা হয়ে যায় যে আপনি এটা জানেন, বুঝতে পারছেন? কারণ এগুলো বলা হলো এর জন্যই। তবে পারফেক্টলি আমার মনে হয় যে গেট ইথে দিতে হবে। হ্যাঁ, তার পজিটিভ ভার্ব আছে এই পাঁচটা, এই পাঁচটা দিয়ে তো করাতে হবে। পজিটিভ ভার্ব মূলত পাঁচটাই। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। হ্যাঁ হ্যাঁ, ওইটা পজিটিভ ভার্ব, এটা তো অ্যাকচুয়াল পজিটিভ ভার্ব। কিন্তু কিছু কিছু যেমন এই যে ফিড মানে খাওয়ানো, আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, মনে করেন ইট মানে আমি খাই, আর ফিড মানে খাওয়ানো। এই ফিড কিন্তু অটোমেটিক একটা পজিটিভ ভার্ব, বুঝাতে পারছি আপনাদের? মনে করেন আই ফিড মাই বেবি, আমি আমার বেবিকে খাওয়াই। হ্যাঁ, এই ফিড মানে কিন্তু এটা কিন্তু অটোমেটিক একটা পজিটিভ ভার্ব। কিন্তু এই পজিটিভ কিন্তু ওই আপনার যে পাঁচটা আমাদের নিয়মে যেটা আসে ওই পাঁচটার ভিতরে না। এরকম কিছু কিছু কয়েকটা, সারা ইংলিশে হয়তো 20-25টা মনে করেন পজিটিভ ভার্ব আছে যেগুলো মানে অটোমেটিক পজিটিভ। ঠিক আছে, এই যেমন শো মানে দেখানো, আর সি মানে দেখি। দেখানো বিষয়টা মানে কি, আপনি কিন্তু দেখানো মানে কি অন্য কেউ দেখে, তার মানে এটাও কিন্তু এক ধরনের পজিটিভ ভার্ব, বুঝতে পারছি? তো এই বিষয়গুলো একটু অন্যরকম, তো সমস্যা নেই। আমি এটা আসলে কি ওই যে সরাসরি এখন অনেক দিন পড়ি না, তো তারপর আপনারা এইভাবে এই পজিটিভ ভার্বের একটা সেকশনটা একটু দেখে নেবেন। যেমন এখানে হতে পারে আই মেক মাই ব্রাদার, হ্যাঁ, মনে করেন এরকম কিছু একটা হবে। এখন এটা নিয়ে সময় ব্যয় না করি, ঠিক আছে? একটু দেখেন এরকম। আর ওই যে টিচ যেটা বলছে সাত্তার, এটা আমার মনে হয় হবে। আর একটু দেখে অন্তপক্ষে কোনো একটা কিছু যাতে বলতে পারেন, যাতে মোটামুটি যদি পজিটিভ ভার্ব দিয়ে কোনো ট্রান্সলেশন দেয় যাতে আপনারা সমস্যায় না পড়েন, এর জন্য আর কি বলা। ওকে, ঠিক আছে। নজরুল ইসলাম।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নজরুল, আপনার ভাইবা কবে? স্যার আমার ভাইবা 21 তারিখে। আচ্ছা, আপনার পরিচয়টা দিন। স্যার আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমার বাবার নাম আমজাদ হোসেন তালুকদার, মায়ের নাম নাজমা বেগম। আমি একটি কৃষক পরিবার থেকে এসেছি। আমি আমার স্কুল শেষ করেছি আমার নিজ জেলা থেকে। তারপর আমি ঢাকায় আসি এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। আচ্ছা, আমি একটি কৃষক পরিবার থেকে এসেছি, এটা ট্রান্সলেশন করেন। I have come from a family dealing with farming. আবার একটু রিপিট করেন তো। I have come from a family dealing with farming. Dealing with a farming. Dealing with farming. I have come from a farming family. এভাবে বললে আরো একটু ইজি হয় না? ডিলিং I am from agricultural family এরকম হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এগ্রিকালচারাল ফ্যামিলি এটাও দেওয়া যায়। ওকে, মানে এটা ইজি করা যায় আর কি। তারপর আপনি একটু হবে সমস্যা নেই। ওকে, আচ্ছা, ইংলিশ লিটারেচার থেকে পড়াশোনা করেছেন তাই তো? জি স্যার। জি। নিজে কোনো কবিতা লিখেছেন এখন পর্যন্ত? জি স্যার, আমার 3টা কবিতা আমার কলেজের ম্যাগাজিন থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা আচ্ছা, ইংলিশে? না স্যার, বাংলায়। আচ্ছা, তো আপনি ইংলিশে পড়েছেন, ইংলিশে কোনো কিছু লিখেছেন? ইংলিশে কবিতা লিখেছি স্যার, কিন্তু ওগুলা কোথাও মানে ওভাবে পাঠাইনি, নিজের কাছে সংরক্ষণ করেছি। আচ্ছা আচ্ছা, নিজে লিখেছেন এরকম এখন বলতে পারবেন সেই কবিতাটা? স্যার ওটা স্যার বের করতে হবে, আমার মুখস্থ নাই আর। আচ্ছা, বাংলায় যেটা প্রকাশিত হয়েছে এরকম একটা কবিতা বলেন তাহলে। মনে নাই, আমি এমনি 2-1 লাইন মানে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। নজরুল, আপনি বলেন। আপনাকে আপনার হ্যাঁ কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আমি বলতে পারবো এই যে স্যার যে কবিতাটা প্রকাশিত হয়েছিল প্রথম, সেটা হচ্ছে স্যার আমার মানে আমার নিচের লেখা। এটা বলবো স্যার? তুমি যদি না চাও তোমার পাশে আমি বসবো না, তবে তোমার খোপায় গুজে থাকা রজনীগন্ধার ঘ্রাণ নিতে তুমি বারণ, আমি সে বারণ মানতে পারবো। তুমি যদি না চাও তোমার টোল পড়া গালটি আমি ছুঁয়ে দেব না, তবে তোমার ওই কাজল কালো চোখের অপরূপ চাহনি দেখতে তুমি বারণ, আমি সে বারণ মানতে পারবো। তুমি যদি না চাও তোমার হাতে হাত রেখে পথ আমি হাঁটবো না, তবে সারা জীবন সুখে দুঃখে তোমার পাশে থাকতে তুমি বারণ করো, আমি সে বারণ মানতে পারবো। তুমি যদি না চাও আমার রাজ্যের রাজরানী হতে তোমাকে বলবো না, তবে তোমার রাজ্যের ভালোবাসার ভিখারি হয়ে থাকতে তুমি বাধা দিও, আমি সে বাধা মানতে পারবো। তুমি যদি না চাও জ্যোৎস্না রাতে নদীর পাড়ে তোমার পাশে বসতে চাইবো না, তবে দক্ষিণা বাতাসে তোমার এলো চুল শাড়ির আঁচল আমাকে ছুঁয়ে গেলে তুমি বাধা দিও, আমি সে বাধা মানতে পারবো। তুমি যদি না চাও এই পৃথিবীর কোনো সুখ আমি চাইবো না, তবে জনম জনম তোমাকে ভালোবেসে হৃদয়ের মাঝে রাখতে চাই, তুমি বাধা দিও, আমি সে বাধা মানতে পারবো। বাহ বাহ বাহ, হাতে তালি পাওয়ার মতো একটা মানে রোমান্টিক কবিতা। হ্যাঁ, আধুনিক যুগের রোমান্টিক কবি, সাথে সাথে আবৃত্তিটাও ভালো হয়েছে। আপনারা কি বলেন? ধন্যবাদ স্যার। এটা আমার ফার্স্ট লেখা ছিল আর কি, এটা ফার্স্ট ইয়ারে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটার ছন্দ কোন ছন্দে লেখা জানেন? স্যার আমি তো ওই সময় ছন্দ তো বুঝতাম না, তবে আমার টিচাররা বলেছিল এটা মানে জর্ডানের সাথে মানে অনেকটা ম্যাচিং করে আর কি। জর্ডানের টু ক্যানোনাইজেশন কবিতার সাথে অনেকটা ম্যাচিং আছে এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই মানে কোন কবি সবচেয়ে বেশি আপনার ফেভারিট? আপনি কাকে ফলো করেন, বা আপনার জীবন দর্শনে কোন কবিকে আপনি আদর্শ মানেন? আমার কথা কি বুঝতে পারছেন নজরুল? আপনি কোন কবিকে আদর্শ মানেন? সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে।
আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না ওর স্যার সমস্যা? ইংলিশ লিটার ওয়াটসনের কবিতা, জর্ডানের কবিতা, টেনিসনের কবিতা, ব্রাউনিং এর এদের আচ্ছা আচ্ছা, লেখা ঠিক আমার আছে। কাছে খুব ভালো